আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন রংপুর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। তোমাদের অনেকের অনেক সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে, অনেকে আমার কাছে অনেক ধরনের প্রশ্ন করো। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, ভাইয়া কিভাবে আমরা ইফেক্টিভলি আমাদের পড়াশোনাকে গোছাইতে পারি, কিভাবে আমরা ইফেক্টিভলি পড়তে পারি। যেহেতু মেডিকেল পরীক্ষার আর 60 দিন আছে, এতদিন হেলাফেলা করে আসছো, যা করছো করছো ভুলে যাও। এখন আমরা কিভাবে ইফেক্টিভলি পড়া যায় সেই জিনিসটা তোমাদের মাঝে বলবো। তো প্রথম যে কথাটা বলবো যে ইফেক্টিভলি পড়ার জন্য শুধু পড়লেই হবে না, পড়ার জন্য তোমাকে দুইটা জিনিস মেনটেন করতে হবে। একটা হলো কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে। কনসেন্ট্রেশন ব্রেকডাউন হলে কিন্তু তুমি ভালো করে পড়াশোনা কভার করতে পারবে না, পড়লেও মনে থাকবে না। তো তোমাকে আগে কনসেন্ট্রেশন জিনিসটাকে ধরে রাখতে হবে, তারপরে তোমাকে পড়তে হবে। দ্বিতীয়টা কি, পড়তে হবে। কতটুকু পড়তে হবে সেটাও আমরা আলোচনা করব। তো ইফেক্টিভলি পড়ার জন্য আমি কি বলছি, দুইটা জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে, এক নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন। এক নাম্বার আছে কি কনসেন্ট্রেশন। এই জিনিসটাকে তোমাকে মেনটেন করতে হবে, কনসেন্ট্রেশন মেনটেন করতে হবে, এক নাম্বার। দুই নাম্বারে আছে সেটা হচ্ছে কি, তোমাকে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে, অনেক অনেক বেশি পড়তে হবে। তো চলো প্রথমে আমরা জেনে নেই কনসেন্ট্রেশন সম্পর্কে, কিভাবে কনসেন্ট্রেশন ধরে রাখা যায়। এই কনসেন্ট্রেশন ধরে রাখার সিস্টেম গুলো জানবো। প্রথমত তোমাকে সর্বপ্রথম যে কাজটা, বর্তমান যুগের সবচেয়ে ইম্পর্টেন্ট কজ, স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না, আমরা নিজেরাও পড়াশোনা করতে পারি না, তার এক নাম্বার কজ হচ্ছে মোবাইল ফোন। তো তোমাকে এই মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। কেন? মোবাইল ফোন এমন একটা ডিভাইস যা তোমার দেহে অনেক বেশি ডোপামিন উৎপাদন করবে, তোমাদের মস্তিষ্কে, যেটা আর কি তোমরা কিছু দেখলেই আনন্দিত হয়ে যাবে। আর তোমরা, আমাদের মস্তিষ্ক এমন একটা জিনিস যে যেখানে আনন্দ সেখানে সে, যেখানে শর্টস জিনিসপাতি সেখানে সে, মানে অল্পতে আনন্দ পাওয়া যায় এরকম জিনিসপাতিতে আমাদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে। ঠিক আছে? সো তোমাকে কি করতে হবে, যাতে এই ডোপামিনটা তুমি অনেক বেশি না পেয়ে যাও, এই জন্য মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। কেন? মোবাইল ফোনে তোমার রিলস দেখবা, ফেসবুকে ভিডিও দেখবা, ইউটিউবে গান দেখবা, তারপর নাটক দেখবা, মুভি দেখবা, ওইখানে যে পরিমাণ তুমি ডোপামিন পাবা, অন্য কিছুতে এত পরিমাণ ডোপামিন, পড়াশোনায় তো কোনো ডোপামিনই নাই। সো তোমাকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। কিন্তু একেবারে মোবাইল ফোন বন্ধ করা যাবে না। যদি তুমি মোবাইল অ্যাডিক্টেড হয়ে থাকো, একেবারে মোবাইল ফোনটা বন্ধ করা যাবে না। আর একেবারে মোবাইল ফোন বন্ধ করলে তখন তোমার আরো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, তখন তুমি কমায় দিবা, একেবারে বাদ দেওয়া যাবে না। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে মোবাইল ফোনটা আমরা ধরে রাখবো, তাহলে আমাদের পড়াশোনাটা অনেক বেশি ইফেক্টিভলি হবে। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমরা অসুস্থ হব না, কারণ অসুস্থ হলে পরে তোমার পড়াশোনায় মনোযোগ থাকবে না। তোমার শরীরই যদি ভালো না থাকে তাহলে পড়াশোনা আসবে না, তুমি চাইলেও করতে পারবে না। সো তোমাকে অসুস্থ হওয়া যাবে না। তিন নাম্বার কাজটা হচ্ছে কি, খাবার ভালো। তুমি খাচ্ছ, ভালো খাচ্ছ না, অসুস্থ হয়ে যাচ্ছ, তাহলে কিন্তু সমস্যা। তো তোমাকে কি করতে হবে, খাবার ভালো রাখতে হবে। সব সময় আশেপাশে কিছু একটা জিনিস রাখবা যাতে খাইতে পারো। ধরো কিছু পড়লা, পড়ার পর কি করলা, তুমি রিওয়ার্ড দিলা যে আমি পড়লাম, এটা একটু ভালো লাগছে, একটু পড়াশোনা করছে, তাহলে আমি এখন কিছু খাই। অনেকে কিন্তু অনেক বেশি খাইতে পছন্দ করে। সো তোমাকে আশেপাশে তোমার কি বাদাম রাখলা, তারপর হচ্ছে কি রাখলা, আপেল রাখলা, কমলা রাখলা বা কলা রাখলা, বিস্কিট রাখলা, চানাচুর, আমার আবার খুব ফেভারিট চানাচুর রাখলা। মানে এই টাইপের যে জিনিসগুলো আছে না, সেই খাবারগুলো একটু রাখবা, যাতে তোমার হচ্ছে যখন পড়াশোনা শেষ হবে আধা ঘন্টা বা 40 মিনিট পর, তখন তুমি ওইটা খাইলা। তারপর হচ্ছে কি, মেইনলি খাবার ভালো বলতে বুঝাইছি তোমার যে 3 বেলার যে রুটিনে খাবারটা খাও, এইটা যেন কোনোভাবে খারাপ না হয়, ওইটা মাস্ট বি অনেক ভালো মানের হওয়া উচিত। ঠিক আছে? 4 নাম্বার যে টিপস সেটা হচ্ছে কি, তোমাকে মন ভালো রাখতে হবে। কারণ তোমার যদি মনই ভালো না থাকে তাহলে কিন্তু হবে না। অনেকে সুস্থ আছে, দেখতে শুনতে সুস্থ, মানে তার কোনো সমস্যা নাই, দেখতেছো ঘুরে বেড়াচ্ছে, সবকিছু করছে, খাওয়া দাওয়া সবকিছু, কিন্তু তার পড়াশোনায় মনোযোগ বসতেছে না। কেন? তার মন ভালো নাই, সে কোনো না কোনো ডিপ্রেশনে আছে, সো তোমাকে অবশ্যই মন ভালো রাখার চেষ্টা করতে হবে। তো মন ভালো রাখার জন্য কয়েকটা কার্যকরী টিপস আমি তোমাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহুল আজিজ। মন ভালো করার জন্য কার্যকরী কয়েকটি
উপায় তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমাদের মধ্যে যারা ইসলামিক সেটআপে থাকো তাদের জন্য স্পেশালি এইগুলা কার্যকর অনেক বেশি। তারপরেও তাদের ছাড়াও যারা আছে তাদের জন্য বলবো, 1 নাম্বার দেখো, তুমি কি করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো। হ্যাঁ, তাহলে যারা কোরআন তেলাওয়াত পারো তারা কোরআন তেলাওয়াত করবা 20 মিনিট প্রতিদিন নিয়ম করে পড়ার আগে কোরআন তেলাওয়াত করবে। সেটা সকালে হতে পারে, সন্ধ্যায়ও হতে পারে। আমি সন্ধ্যায় করতাম, আমি মাগরিবের নামাজ পড়ে আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করে তারপর পড়া শুরু করতাম। তো তোমরা চাইলে এরকম করতে পারো, আরো জিকির আজকার অনেক কিছু করে শুরু করতে পারো। হ্যাঁ, অথবা তুমি হচ্ছে কোরআন তেলাওয়াত শুনতে পারো। যারা তেলাওয়াত করতে পারে না তারা কি করবা, তারা শুনবা, শোনার পর তুমি দোয়া কালাম যা পারো, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলা বলে, তারপর হচ্ছে কিছু কিছু দোয়া আছে সেগুলো পড়ে তুমি হচ্ছে শুরু করবে। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে পড়ার শুরু যখন ভালো হবে, এবং একটা জিনিস মাথায় রাখবা, পড়ার শুরুটাতে তুমি ধীরে শুরু করবা, একেবারে হাইপার হওয়া যাবে না, সবসময় ধীরে ধীরে শুরু করবা। ঠিক আছে? তো তোমাদের মন ভালো করার জন্য আমরা কয়েকটি টিপস নিয়ে আসছি। সেই টিপস গুলা মনে রাখবো, তাহলে তোমাদের মন অটোমেটিক্যালি ইনশাআল্লাহুল আজিজ ভালো হয়ে যাবে। তো যারা ইসলামিক মাইন্ড সেটআপে অনেক বেশি থাকে তাদের জন্য এই টিপসটা অনেক বেশি কার্যকরী, এবং তারপরও যারা থাকে না তাদের জন্য অনেক কার্যকরী হবে ইনশাআল্লাহুল আজিজ। তো প্রথমে কি করবা, কোরআন তেলাওয়াত হয় শুনবা, না হয় কি নিজে করবা। তাহলে তোমার দেখবা যে মনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা কখন করবা, পড়ার শুরুতে করবা, হয় সকালবেলা করবা, না হলে পরে সন্ধ্যার সময় করবা। ধরো তুমি সকালে পড়া শুরু করতেছো ফজর নামাজ পড়ে, তাহলে কি করবা, আগে কোরআন তেলাওয়াতটা করবা, 10 মিনিট করো, 20 মিনিট করো, এরকম করবা। করার পর তুমি কি দোয়া কালাম পড়ে যেগুলো আছে, যে রব্বি জিদনিল, তারপর আছে কি রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, এই যেগুলা আছে, তারপর হচ্ছে কি এইগুলা হচ্ছে পড়ার পর তুমি হচ্ছে কি শুরু করবা। তাহলে তোমার কি মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ভাইয়া কোন সূরা শুনলে আমাদের মনটা অটোমেটিক্যালি অনেক বেশি ভালো হয়ে যাবে যদি সাজেস্ট করতে, দেখো তুমি সূরা মুলক শুনতে পারো, সূরা আর রহমান শুনতে পারো, সূরা ইয়াসিন শুনতে পারো। এই 3টা সূরা যদি তুমি মনোযোগ সহকারে প্রতিদিনই শোনো, আমি বেশিরভাগ সময় হচ্ছে এই 3টা সূরাই শুনতাম, এবং অনেক বেশিবার শুনছি, কতবার শুনছি তার কোনো হিসাব নাই। এবং কার তেলাওয়াতটা শুনবা, তুমি দেখবা যে মোহমুক্ত ভাবে, যার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, এরকম যদি শুনতে চাও তাহলে তাকরিমেরটা শুনতে পারো। আর একটু ভালো শুনতে চাইলে তুমি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, এদের তেলাওয়াত যদি তুমি শোনো তাহলে দেখবা তোমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে। তুমি এবার কি করতে পারো, হামদ অথবা কি নাশিদ তুমি শুনতে পারো, অথবা বলতে পারো। আমার আবার খুব ফেভারিট, আমি বলি, আমি মানে শোনার থেকে হামদ নাশিদটা অনেক বেশি বলতে পছন্দ করি। আমি যে কতক্ষণ হামদ নাশিদ বলি তার কোনো হিসাব নেই। ঠিক আছে? তারপর মন ভালো করা আরো কিছু উপায় আছে, যেমন ফানি টাইপের বন্ধু। তোমার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু স্টুডেন্ট অবশ্যই আছে, বা এমন কিছু ফ্রেন্ড অবশ্যই আছে যারা কিছু ফান টাইপ, ওদের কথাবার্তাই ফানি টাইপ, মানে ও কথা বললে ওটা ফান হয়ে যায়। তো এইরকম যে সকল ফ্রেন্ড এবং তোমার খুব ক্লোজ, যে তোমার ক্ষতি চায় না, তুমি বুঝো যে এই ছেলেটা আমার ক্ষতি চায় না, তাহলে অবশ্যই তুমি ওই ফ্রেন্ডের সাথে অনেক বেশি সময় দিবা। অ্যাডমিশন টাইমেও ওর কাছে সময় দেবা, কারণ হচ্ছে ওর কাছে যখন সময় দেবা, তোমার বিষয়টা তুমি যখন তার কাছে খুলে বলবো, ও দেখবে কি করছে, ও তোমাকে হচ্ছে অবশ্যই কি করবে, মোটিভেশন দিবে। লাইক আমার সাথে যে ফ্রেন্ডটা এখন কাজ করতেছে আমার হামিম, হামিমকে আমি ফোন দিয়ে বলতাম, বন্ধু আমার তো পড়া হয় নাই, ওরকম অনেক কিছু বলতাম। ও কি বলতো যে তুই পারবি, ও নিজেও কিন্তু সেকেন্ড টাইমার ছিল আমার সাথে। হ্যাঁ, ও আমাকে বলতো তুই পারবি, ও আমাকে অনেক বেশি মোটিভেশন মানে দিত, প্লাস ও আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করতো। তো অবশ্যই তোমাকে একটা ফানি টাইপের বন্ধু, লাইক কিন্তু ক্ষতিকারক না, অবশ্যই ভালো এবং ফানি টাইপের, যে তোমাকে হচ্ছে মনটা ভালো রাখতে পারে এরকম। আর তারপরও আরো যারা আছে, যারা কি খেলাধুলা পছন্দ করো, খেলাধুলা করতে পারো। তারপর হচ্ছে যদিও আমি খেলাধুলা সাপোর্ট করি না, কারণ এখন এই অ্যাডমিশন টাইমে হচ্ছে পা ভাঙার সম্ভাবনা যদি থাকে তাহলে তো ঝামেলা। তো এগুলা কম করার চেষ্টা করবো আর কি, খেলাধুলা বা এরকম করলে করতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে গান যারা শোনে বা মুভি যারা দেখে, এগুলো দিয়ে যদি তুমি মনে শান্তি পাও, আচ্ছা তুমি করবে, সমস্যা নেই। ঠিক আছে? এটা দিয়ে মন ভালো করলা। তাহলে আমরা এখান থেকে কোন পর্যন্ত গেলাম, মন ভালো পর্যন্ত। এখন যেটা লাস্ট স্টেপ অফ কনসেন্ট্রেশন ধরে রাখার, সেটা হচ্ছে কি টেবিল গোছানো। এটা অবশ্যই আমি কোথাও না কোথাও শুনেছিলাম এবং আমি কাজে লাগাইছি, আসলে এটা কাজে লাগে। তোমার টেবিলটা যখন বস্তির মতো হয়ে থাকবে, লাইক ধরো 20-50টা বই থাকবে একসাথে, যে বইতে হচ্ছে তোমার টেবিলে আর পড়ার কোনো স্কোপ নাই, তখন তোমার পড়তে ভালো লাগবে না, তখন তোমার কনসেন্ট্রেশন থাকবে না। তখন তুমি কি করবা, অবশ্যই তোমাকে টেবিলটা গোছানো থাকতে হবে। বই আমি বলি, সাজেস্ট করি টেবিলে কোনো বই রাখবা না। হ্যাঁ, 2-1টা বই যেগুলা হচ্ছে পড়ার একাডেমিক বই না, লাইক এই যেরকম আমার এই বইগুলো দেখো,
এখানে কি আছে, ইসলামিক বই যেগুলো আছে সেগুলো আছে, ওই পাশে কি আছে কিছু মানে এমনি যে বইগুলো আমাকে গিফট পাইছি, এই টাইপের বইগুলো তুমি রাখতে পারো সাজায় ভালো দেখার জন্য, নট ফর পড়ার জন্য, এগুলোকে ভালো দেখার জন্য এই টাইপের বই তুমি টেবিলে রাখতে পারো। আর হচ্ছে তোমার যে টেবিলটা থাকবে এটা অবশ্যই গুছাবা, হ্যাঁ, টেবিলে কম বই রাখার চেষ্টা করবো, ফাঁকা স্থান রাখবা, তাহলে স্পেস বড় পাবা, পড়ে শান্তি পাবা। হ্যাঁ, এখন তাহলে আমরা এতক্ষণ কি করলাম, মনোযোগ কিভাবে ধরে রাখবো বা কনসেন্ট্রেশন কিভাবে ধরে রাখবো, এতক্ষণে কিন্তু আমরা কিভাবে পড়বো ইফেক্টিভলি পড়ার কিছুই বলি নাই। এতক্ষণ কি বলছি, মনোযোগ ধরে রাখতে হবে, কারণ পড়ার আগে তোমাকে মনোযোগ ধরে রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা আসবো কিভাবে ইফেক্টিভলি পড়বো। ভাইয়া এর আগে যে আপনি রুলস গুলা বললেন, ওইগুলা কি পড়ার আগের মন ভালো রাখার বা কনসেন্ট্রেশন ধরে রাখার, পড়ার মধ্যে যখন কনসেন্ট্রেশন ব্রেকডাউন হয় তখন কি করব? আচ্ছা দেখো, একটানা তুমি যদি অনেক সময় পড়তে চাও তাহলে কিন্তু তোমার পড়াশোনা হবে না। তুমি কি করবা, প্রত্যেকটা পড়ার সময় 45 মিনিট পড়বা, 45 মিনিটস পড়বা, 10 টু তোমার হচ্ছে কত, 5 টু 10 মিনিটস তুমি কি করবা, রেস্ট নিবা প্রত্যেকটা পড়ার শেষে। প্রতিদিন যখনই পড়তে পারবা 45 মিনিট পড়বা, 45 মিনিটের মধ্যে 5 থেকে 10 মিনিট তুমি রেস্ট নিবা, ওই 10 মিনিটে যা খুশি তাই করবা। আমি বুঝছো, এটা বোঝাইছি যে তুমি তোমার যা মনে চায় 5 থেকে 10 মিনিটে করো, কিন্তু এই 45 মিনিট তুমি শুধু পড়ো। হ্যাঁ, তাহলে এই 45 মিনিট তুমি পড়ো, তাহলে তোমার কি মনোযোগটা থাকবে। কিন্তু তুমি যদি একটানা 2-3 ঘন্টা পড়তে যাও, ভাই মনে রাখো তোমার পড়াশোনায় মনোযোগ থাকবে না। আমরা এখন পর্যন্ত পারি না, কেউ পারে না, ঠিক আছে। তো অনেকেই আছো দেখবা যে ওদের ভাল লাগতেছে না, ঘুম ধরতেছে বা এরকম টাইপের যখন হয়ে যায়, তখন কি করবা, তখন অবশ্যই তোমরা হচ্ছে মুখ ধোবা, মুখ ধুয়ে নিবা বা মুখ পরিষ্কার রাখবা, মুখটা ফ্রেশ রাখার চেষ্টা করবা, তাহলে দেখবো তোমার পড়াশোনায় মনোযোগ বাড়ছে এবং পড়তে ভাল লাগতেছে। বাট তোমার যখন মুখের মধ্যে মনে করো, আমি যেরকম জানালার পাশে থাকতাম, ওইখানে কি হতো, ধুলা আসতো আমার মুখে চলে যেত, পড়তে ভালো লাগতো না, কিছুক্ষণ পর পর আমি মুখ ধুয়ে নিতাম, পরিষ্কার থাকলে আমার পড়তে ভালো লাগতো। ভাইয়া ইফেক্টিভলি পড়ার জন্য কোন সময়টা বেশি উপযোগী? আমার রাত্রে ঘুম ধরে যায়, আমার রাত্রে ঘুম ধরে না, এক একজনের এক এক মানে কথাবার্তা আছে। তো আমি সাজেস্ট করব যে যারা ভালোভাবে পড়তে চাও, তুমি রাত্রে পড়ার থেকে সকালের দিকে যদি পড়ো তাহলে তোমার পড়াটা বেশি ভালো হয়। সকাল 7টা থেকে বা তোমার হচ্ছে 6টা থেকে ধরো, 6টা থেকে তুমি হচ্ছে দুপুর পর্যন্ত যদি একটানা পড়ো, তাহলে দেখবে যে অনেক ভালো একটা রেজাল্ট পাবে। হ্যাঁ, এই সময়টাতে অনেক বেশি যারা এখন অ্যাডমিশন দিচ্ছ তাদের জন্য তো এই সময়টা ফ্রি টাইম। হ্যাঁ, এই সময়টাতে পড়ার চেষ্টা করবা, সকালের দিকে যত পড়বা, রাত্রের পড়া থেকে সকালের পড়াটা বেশি ইফেক্টিভ। ইভেন 10টা থেকে 2টা পর্যন্ত আমি পড়তাম, যে এই সময়টাতে আমাদের মস্তিষ্কে কোনো একটা হরমোন ক্ষরিত হয়, আমি সঠিক নামটা ভুলে গেছি, কিন্তু ওইটার কারণে পড়াশোনার মানে ভালো টাইম সবচেয়ে এই 10টা থেকে মানে 1টার মধ্যে বা 2টার মধ্যে, এটা আর কি। হ্যাঁ, তো তোমরা অবশ্যই সকালের দিকে পড়বা, তাহলে তোমাদের জন্য বেস্ট। তারপর হচ্ছে কি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রিভাইজ। সেটা হচ্ছে কি রিভাইজ, রিভাইজ দিবা। হ্যাঁ, যে যত বেশি রিভাইজ দিবা ইফেক্টিভ ভাবে, সে তত ভালো রেজাল্ট করবা। এখন তুমি 10 বার রিভাইজ দিচ্ছ, ওটা দিয়ে হবে না। যদি তুমি ভালো করে 2 বার রিভাইজ দাও তাহলেই হবে। তাহলে তোমাকে ভালো করে রিভাইজ দিতে হবে ইফেক্টিভ ভাবে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলবো কিভাবে তুমি ইফেক্টিভলি পড়তে পারো। প্রথম কথা, আগে পড়ার সিকোয়েন্সটা তোমাকে শিখতে হবে। যদি ভুল সিকোয়েন্সে পড়ো তাহলে তুমি কিছুই করতে পারবে না। সারাদিন দেখবা যে 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 26 ঘন্টা পড়তেছো, পড়ে দেখবা যে জিরো, ফলাফল কি জিরো, গোল্লা। সো তোমাকে আগে কি করতে হবে, ইফেক্টিভলি কিভাবে পড়তে হবে, দ্য ওয়ে। এখন তোমার রক্ত সংবহন তন্ত্রের রক্ত কোনটার পর কোনটায় যাবে, কোনটার পর কোনটায় যাবে, এটাই যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার পড়া, তুমি যদি এখন রক্ত তুমি হচ্ছে উল্টা পাল্টা পথে দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। অবশ্যই তোমাকে ওয়ে জানতে হবে। এখন তোমাদের কিভাবে ইফেক্টিভলি পড়তে হবে, সেই ইফেক্টিভলি পড়ার আমরা কিভাবে সিকোয়েন্স ওয়াইজ বই পড়বো সেই জিনিসটা আমরা শেখাবো। প্রথমে দেখো আমি কি লিখছি, মূল বই রিডিং পড়বা। তুমি যখন ক্লাস করবা, ক্লাস করার আগে পারলে অন্তত পক্ষে একবার মূল বইটা রিডিং পড়ে যাবা। শুধু যদি টপিক গুলোর নামও পড়ো তাহলে পড়ে যাবা, তাহলে তুমি কিছু না কিছু বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে প্রথমে কাজ কি, তোমাকে মূল বই রিডিং করতে হবে। হ্যাঁ, তারপর তুমি কি করবা, ক্লাসটা করতে পারো, লাইভ ক্লাসও করতে পারো, রেকর্ডেড ক্লাসও করতে পারো। যাদের ক্ষেত্রে লাইভ ক্লাসে যদি দেখো যে
আমি ডিস্ট্রাকশন বেশি হচ্ছে, কারণ লাইভ ক্লাস অনেকে কমেন্ট করে, ওই কমেন্ট গুলা দেখতে গেলে পর পড়াশোনা আবার ডিস্টার্ব হয়ে যায়। এই কোয়ালিটির যারা আছো তারা লাইভ ক্লাসটা স্কিপ করতে পারো, অথবা কি করতে পারো যে তোমার কমেন্ট সেকশনটা অফ করে দিয়ে তুমি ক্লাসটা করতে পারো লাইভ ক্লাস। কারণ অনেকে আছে লাইভ ক্লাস যদি না করে তাহলে সে ক্লাসই করে না। তারপরেও যারা লাইভ ক্লাস করতে পারো না বা করো না, যাদের লাইভ ক্লাস করতে অনেক বেশি বোরিং লাগে, প্লাস মনে করো যে অনেক বেশি সময় নষ্ট হয় মনে হয়, এই টাইপের যারা আছো তারা রেকর্ডেড ক্লাস করবা 1.5x অথবা কি 2x দিয়ে, ঠিক আছে, দিয়ে তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নিবা। তাহলে রেকর্ডেড ক্লাস গেল, মূল বই রিডিং করে আসলা, এই পর্যন্ত গেল। এখন কি করবা? এখন কি তোমার পড়া হয়ে গেছে? না, আগের বার পড়ছো তুমি, বই দাগাও নাই, কিছুই করো না, জাস্ট রিডিং করে গেছো। দ্বিতীয়বার যখন যাবা তখন তোমাকে কি করতে হবে? এটা কিন্তু মাস্ট, অবশ্যই তোমাকে মূল বইটা দাগাইতে হবে, নিজে পড়তে হবে এবং নিজে নিজে দাগাইতে হবে। বই দাগানো কিন্তু অন্য কেউ না, এই যে আমি এখানে লিখছি এটা কিন্তু আমি এখানে লিখে নেই, দেখো এটা নিজে দাগাতে হবে, নিজে দাগাবা। আমি দাগাই দিচ্ছি নট, এগুলো নিয়ে হবে না। তুমি যখন নিজে দাগাবা তখন তোমার পড়ার মধ্যে একটা ফিলিংস থাকবে, প্লাস তুমি অনেক বেশি পড়তে পারবা। হ্যাঁ, তারপরও অনেক ক্ষেত্রে আছে, অনেক কিছু অনেকে বোঝে না, সেই জিনিসগুলো দেখলা যে ওই বইতে কিভাবে দাগাইছে একটু দেখতে পারো, কিন্তু সবসময় সর্বদা সর্বাবস্থায় সব জায়গায়। আমি ইভেন এখন পর্যন্ত মেডিকেলে গাইটন পড়ি, যখন পড়ি, যদিও বলা উচিত না, গাইটন পড়ি তাও নিজে দাগায় পড়ি, আমি অন্যটা দাগাই না। কেন? এই জিনিসটা মেনটেন করবো সবসময়, যে বই নিজে দাগানো একটা ভালো কাজ। বুঝতে পারবা তুমি একটা স্টুডেন্ট, তুমি যখন বুঝবা যে এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমার পড়া উচিত, তখনই তুমি আসলে স্টুডেন্ট, ভালো স্টুডেন্টের গুণা বলে এটা, বুঝছো? অবশ্যই তুমি বইটা নিজে দাগাবা। তারপর আসো কি, সহায়ক বই পড়া এবং দাগানো। আচ্ছা, এই বই পড়ার পর কি করবা? ধরো এই বইয়ের কি কোষ বিভাজন অধ্যায় তুমি কি পড়লা? মাইটোসিস পড়লা। ধরো মাইটোসিস তুমি পড়ছো, মাইটোসিস পড়লা। মাইটোসিস পড়ার পর কি করবা? সহায়ক বইয়ে চলে যাবা। কোথায় যাবা? এই যে সহায়ক বই যেটা আছে না, সহায়ক বই যেটা আছে, যেমন আমাদের ক্ষেত্রে কি আমরা আজমল স্যারের পাশাপাশি অনেকগুলো সহায়ক বই বলি, তো ওই সহায়ক বইগুলোতে চলে যাবা। যাওয়ার পর কি করবা? এই যে টপিকটা পড়ছো এখানে, এই মাইটোসিস টপিকটা বাইর করবা। বাইর করার পর দেখবা যে তুমি যদি আগের বইটা ভালো করে পড়ে থাকো, তাহলে দেখবা যে এখানে শুধুমাত্র 2 থেকে 3টা লাইন অথবা সর্বোচ্চ গেলে 5টা লাইন এক্সট্রা আছে এই বইতে, এই মানে এই টপিকের উপর। ওই যে 5টা লাইন আছে তুমি দাগায় নাও অথবা তোমার বইতে তুলে নাও। তো আমি সাজেস্ট করি তুমি নিজে দাগায় নাও, বইতে তোলার দরকার নাই, কারণ বইতে তুলতে গেলে লিখতে গেলে অনেক সময় নষ্ট। দাগায় নাও, আবার তুমি রিভাইজ দেওয়ার সময় বইটা 2টা বই এক পাশে রেখে রিভাইজ দিবা। এভাবে করবো। আমি যেভাবে করছি, যে মেডিকেল পরীক্ষার আগের দিন 2টা বই পাশাপাশি রাখছি, হাসান স্যারের বই রাখছি, মাজদা ম্যাডামের বই রাখছি, ঠিক আছে? আমি কিন্তু বায়োলজির কথা বলতেছি। হাসান স্যারের বই আমি তোমার হচ্ছে রিভাইজের ক্ষেত্রে কি করছি, 1 ঘন্টা রিভাইজ দিছি একটা চ্যাপ্টার, কিন্তু সেই একই চ্যাপ্টার আমি যখন মাজদা ম্যাডাম পড়তে গেছি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম দিচ্ছি। এইভাবে তুমি রিভাইজ করতে পারো। হ্যাঁ, যাক ওটা পরের বিষয়, কিন্তু এখানে যেটা পড়লা সেটা হচ্ছে কি মাইটোসিস এর পড়ার পর সহায়ক বই পড়লা, সহায়ক বই পড়াকে দাগাইলা। দাগানোর পর কি করবে? এখন তোমার টোটাল সব বই পড়া হয়ে গেছে মোটামুটি। তখন কি করবা? তখন তুমি হচ্ছে সাথে সাথে পারলে অনুশীলনীটা আগে সলভ করবা, এবং মাস্ট, এটা 100% মাস্ট, অনুশীলনী সলভ করতে হবে ভাই। কে কি বললো অনুশীলনী আসবে না আসবে এইসব টাইপ বাদ, অনুশীলনী আছে, বইয়ের মধ্যে আছে, তার মানে অবশ্যই এই প্রশ্নটা আসার জন্য সবচেয়ে বেশি যোগ্য, বইতে যে প্রশ্নটা আছে ওইটাই বেশি যোগ্য হয়, ঠিক আছে? তাহলে তোমাকে অনুশীলনী পড়তে হবে, আসুক না আসুক পরের বিষয়। তারপর কি করবা? র্যাপিড ফায়ার। এখন আমরা অনেকে র্যাপিড ফায়ার নেই, সেই র্যাপিড ফায়ার গুলোতে তুমি যদি অংশগ্রহণ করো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। অনেকে করে না, অনেকে করে, যার কাছে ভালো লাগবে তোমরা অবশ্যই র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করবে। হ্যাঁ, র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করলে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? তারপর কি করলা? র্যাপিড ফায়ার করার পর এখন সর্বশেষ যেটা, সেটা হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। তুমি পড়ছো, সবকিছু করছো, বাট এক্সাম দাও না, এটা দিয়ে কিছু হবে না। হ্যাঁ, তো এক্সাম দিবা, এক্সাম বেশি বেশি দিবা, এক্সাম অল্প দেওয়া যাবে না, এক্সাম বেশি বেশি দিবা। এক্সাম দিলেই হবে না, আবার কি করতে হবে? ওই এক্সামেরটা সলভ করতে হবে, ভুল সলভ করতে হবে। তাহলে এক্সামের ভুল যদি সলভ করো, তারপর কি করতে হবে? সেই সলভ গুলা কোথায় আছে? সলভ মানে কিন্তু এরকম না যে তোমার মাইটোসিস পর্যায়ে একটা ধাপ আছে, ওই ধাপের নামটা পড়লা, মুখস্থ করলা, এটা সলভ না, এটা সলভ না। সলভ বলতে কি বোঝায়? ওই পড়াটা তুমি ভুল করছো, কেন ভুল করছো প্রথমে এটা খুঁজবা, কোথা থেকে প্রশ্নটা আসছে সেটা খুঁজবা, খুঁজে সেই জায়গাটা তুমি মার্কিং করে লিখে রাখবা। এইভাবে MS
MS মানে হচ্ছে মিস্টেক, লিখে রাখবা, তাইলে তুমি দেখবা তোমার বই দাগানোটা অনেক ভালো হয়েছে এবং তুমি পরবর্তীতে ওইগুলো পড়লে পারে মোটামুটি হয়ে যাবে। তারপর কি করবা, লাস্ট টপিক, সবকিছু শেষে, যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন তুমি কি করবা, সেটা হলো কি মোর, অনেক বেশি হচ্ছে কি প্র্যাকটিস করবা, অনেক বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে, অনেক বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমার দেখবা যে এখানকার হয়েছে। তারপর তুমি প্র্যাকটিস বুক গুলো সলভ করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে পড়ার রুলস, তোমার সিকোয়েন্স, প্রথম কিভাবে তুমি পড়বা, শুরু করবা কিভাবে, শেষ করবা কিভাবে, ঠিক আছে। এইটা করার পর তুমি বুঝবা কেমনে তোমার পড়া আসলেও কমপ্লিট বা কমপ্লিট না, এটা বোঝার জন্য তুমি মানে এরকম করবা যে যেখানেই পরীক্ষা দাও, যদি 70 কত 5% প্লাস মাইনাস মার্কস পাও, তাহলে বুঝবা যে তোমার পড়া লেভেলে আছে, কোন একটা লেভেলে আছে, ভালোর মধ্যে আছে, হ্যাঁ, খুব ভালো না খুব খারাপ না। আর যদি 90% প্লাস সব পরীক্ষায় পাও, তাহলে মনে করবে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার পড়ার সিস্টেম। তাহলে এই যে রুলস রেগুলেশন বা এই যে টিপস গুলা বললাম, এইগুলা যদি তুমি মোটামুটি ফলো করো, তাহলে ইনশাআল্লাহুল আজিজ তুমি ইফেক্টিভ ভাবে অনেক ভালো করে পড়াশোনা করতে পারবা। আশা করি যে রুলস গুলা বলছি একটু ছোট্ট করে একটা খাতায় নোট করে নিবা, নোট করে নিয়ে সেগুলা তুমি হচ্ছে দেখে তারপর সবকিছু ফিক্সড করে নিবা, তাহলে তোমার জন্য অনেক বেশি উপকারী হবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।